বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় মোরার আঘাত, সর্বোচ্চ গতিবেগ ছিল টেকনাফে 135 কিলোমিটার। দোকানপাটগুলো টিন তো চলে গেছে, দোকানের মালামালগুলো সব উড়ে চলে গেছে। কি অবস্থা কেন জানি এখন এর ফসল কষ্ট হয় দিয়ে বলা বাচ্চা বেলা হান্দার এখন আর যাইও না পারে। আমাদের এলাকাতে যাওয়ার কোনো অবস্থা নেই, যত পুরা রাস্তার মধ্যে পানি। ঘূর্ণিঝড়টি আরো উত্তর দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে এটি একটি নিম্নচাপে পরিণত হবে। চকরিয়ায় গাছ চাপা পড়ে 2 জনের মৃত্যু, উপকূলে ভারী বৃষ্টিপাত, 20,000 ঘরবাড়ি বিধ্বস্ত, ত্রাণবাহী জাহাজ সেন্ট মার্টিন ও কুতুবদিয়া যাচ্ছে। 1,87,00,000 টাকা অলরেডি দুর্গত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জরুরি ভিত্তিতে পৌঁছানো হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লাইফ সাপোর্টের ব্যবস্থা নেই আইসিইউ, তারপরে চলছে বেসরকারি বিভিন্ন হাসপাতালের কার্যক্রম। আইনি জটিলতায় কারণ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বিএনপির অপকর্ম আর দুর্নীতির কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অস্ট্রিয়ায় আওয়ামী লীগের সংবর্ধনা, যোগ দিয়েছেন IAEA সম্মেলনে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন। বিরোধীদের দূরে রেখে অসম পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য মির্জা ফখরুলের। ব্রিটিশ বাংলাদেশি তরুণদের একটি অংশ জড়িয়ে পড়ছে অপরাধে, বেশিরভাগের বয়স 13 থেকে 18 বছর। পুরো কমিউনিটিতে উদ্বেগ উৎকণ্ঠা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ প্রস্তুতি ম্যাচে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্বের আগে 3 বিভাগেই শতভাগ ঝালিয়ে নেয়ার লক্ষ্য টাইগারদের। সর্বোচ্চ 135 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় মোরা আঘাত হেনেছে বাংলাদেশ উপকূলে। ভোর 6:30টায় টেকনাফে আঘাত হানে ঘূর্ণিঝড় মোরা। এরপর কক্সবাজার হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় এলাকায় বাড়িঘর বিধ্বস্ত হয়, উপড়ে যায় গাছপালা। গাছ চাপা পড়ে চকরিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোরার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বইছে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকাল 6:30টায় বাংলাদেশ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মোরা। এর প্রভাবে ভয়ঙ্কর রুদ্র রূপ ধারণ করে বঙ্গোপসাগর। এর আগে ঘূর্ণিঝড় মোরা ঘন্টায় 114 কিলোমিটার বেগে সেন্ট মার্টিন ও 135 কিলোমিটার বেগে টেকনাফের উপকূলে আঘাত হানে। এতে সেখানে কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং কয়েকশো মাছ ধরার ট্রলার ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। বাতাসের তীব্রতায় উপড়ে গেছে বেশিরভাগ গাছ ও অধিকাংশ ঘরবাড়ি। পাশাপাশি ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পড়ে বলেও জানা গেছে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজারের নিম্নাঞ্চলের প্রায় 40টি গ্রাম প্লাবিত হয়। 558টি আশ্রয় কেন্দ্রে 1.5 লাখেরও বেশি মানুষ আশ্রয় নেয়। ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকেই। এখন বাড়ির কি অবস্থা কেন জানি এখন এর ফসল কষ্ট হয় দিয়ে বলা বাচ্চা বেলা হান্দার এখন আর যাইও না পারে। পুরা রাস্তার মধ্যে পানি, যাওয়ার কোনো অবস্থা নেই। আর সেই পরিমাণ আমাদের কোনো হেল্পই আমরা পাচ্ছি না। আমার দোকান 20-এর মধ্যে দুইটার মধ্যে একটা দোকান আল্লাহর মধ্যে একটু রক্ষা করতে পারছে, আরেকটা দোকান একেবারে পুরোপুরি শেষ। দোকানপাট ভাঙচুর হয়ে গেছে, মালামালও অনেক কিছু নষ্ট, ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি। খুব করুণ অবস্থায় আছে। একই অবস্থা চট্টগ্রামের পতেঙ্গাতেও। 128 কিলোমিটার বেগে সকাল 10টা নাগাদ মোরা অতিক্রম করে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। এ সময় ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় বাঁশখালী ও আনোয়ারার বিভিন্ন এলাকা। আশপাশ থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় ফায়ার সার্ভিস। কর্মী যারা আছে তাদেরকে আমি মাঠে থাকার জন্য নির্দেশ দিয়েছি এবং সাথে সাথে আমাদের যে কন্ট্রোল রুমটা আমরা খুলেছি সেখানে দায়িত্বশীল কর্মচার রাউন্ড দ্য ক্লক ওনারা দায়িত্ব পালন করেছেন এবং আমরা সুস্থ খাবারের ব্যবস্থা করেছি, আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছি, ইকুইপমেন্টের ব্যবস্থা করেছি। মোরার প্রভাবে চাঁদপুরে রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সকাল থেকে তা একেবারেই থেমে যায়। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম সহ জেলা প্রশাসনের বিভিন্ন সংস্থা। এদিকে পটুয়াখালীর কলাপাড়া ও পায়রা সমুদ্রবন্দর সহ কুয়াকাটা এলাকাতেও সকাল থেকেই দমকা হাওয়া সহ বৃষ্টি হয়। সাগর উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে রয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো।
বরিশাল বিভাগের সব জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে সব রুটে নৌযান চলাচল। এদিকে মংলা উপজেলা প্রশাসন, পৌরসভা এবং বন্দর কর্তৃপক্ষ 3টি কন্ট্রোল রুম খুলেছে। প্রস্তুত রাখা হয়েছে 42টি সাইক্লোন শেল্টার। এছাড়া ঘূর্ণিঝড় মোরার প্রভাবে নোয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া সহ গুড়ি গুড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ঘূর্ণিঝড় মোরার আঘাতে 20,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এরই মধ্যে দুর্গত এলাকায় 1,87,00,000 টাকার জরুরি ত্রাণ বরাদ্দ নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রওনা হয়েছে বলেও জানান তিনি। 1,87,00,000 টাকা অলরেডি দুর্গত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জরুরি ভিত্তিতে পৌঁছানো হয়েছে। 20,000 কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 20,000-এর মতো কাঁচা ঘরবাড়ি সোফার যতটা পাওয়া গেছে। এর মধ্যে চকরিয়া গাছ চাপা পড়ে একজন মারা গেছেন, আর কক্সবাজারে তার এক মা ও শিশুকে নিয়ে ছুটাছুটি করতে গিয়ে শিশুটি হাত থেকে ফসকে যায় এবং সে মিসিং শিশুটি। এছাড়া আর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গাছ চাপা পড়ে চকরিয়া আরো 10 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘূর্ণিঝড় মোরা বর্তমানে বাংলাদেশের ভূমিতে অবস্থান করছে। ধীরে ধীরে এটি নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। সকালে 11টায় ব্রিফিং এ কথা জানান তিনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে আরো 12 ঘন্টা ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানান তিনি। সেন্ট মার্টিন আইল্যান্ডে সকালে 114 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। চট্টগ্রামে সর্বশেষ 128 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে এবং টেকনাফে 135 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এছাড়া এই সমস্ত অঞ্চল সমূহে ভারী বর্ষণ এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের অভ্যন্তরে বর্তমানে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে এটি একটি নিম্নচাপে পরিণত হবে এবং এই যে ঘূর্ণিঝড় জনিত যে আবহাওয়া, প্রবল ঘূর্ণিঝড়ের এই আবহাওয়া, এই বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া, এই ধরনের বৈরী আবহাওয়া আরও 12 ঘন্টা, কমপক্ষে 12 ঘন্টা অব্যাহত থাকবে। 12 ঘন্টা অব্যাহত থাকার পর ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে কক্সবাজার ও চট্টগ্রামের পরিস্থিতি। আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে গেছেন অনেকেই। এই মুহূর্তে কক্সবাজারে আছেন রিপোর্টার কমল দে, চট্টগ্রামে পতেঙ্গায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাব প্রথমেই কমলের কাছে। কমল। ধন্যবাদ। ঘূর্ণিঝড় মোরা কেটে যাওয়ার পর কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে পর্যটন নগরী কক্সবাজারের জীবনযাত্রা। গতকাল রাতে বিভিন্ন শরণার্থী যেগুলো আশ্রয় কেন্দ্রে যে যারা আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে এবং আমরা দেখেছি যে শহরে এখন পর্যন্ত সৈকত এলাকায় পর্যটকদের ঘেঁষতে দিচ্ছে না টুরিস্ট পুলিশ, কারণ যেহেতু এখনো সাগর উত্তাল রয়েছে। কিন্তু অন্যান্য যে জীবনযাত্রা রয়েছে তা অনেকটা স্বাভাবিক। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে আমরা দেখেছি। তবে কিছু কিছু এলাকায় গাছে যে গাছ ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়েছিল সেই গাছগুলি সরিয়ে নেওয়া হচ্ছে এবং রাস্তা থেকে গাছ সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে। আপনি জানেন যে যখন ঘূর্ণিঝড় মোরা 10 নম্বর ঘূর্ণিঝড় মোরা হয় এবং ঘূর্ণিঝড় রূপান্তর নেয়, এরপর 10 নম্বর মহাবিপদ সংখ্যা জারি করার পরে কিন্তু কক্সবাজার জেলা প্রশাসন বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করে। তারা প্রায় 538টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 1.5 লাখের বেশি মানুষকে তারা সরিয়ে নিয়েছিল এবং গত রাতে সরিয়ে আনার পর তাদেরকে রাখা হয় এবং রাতে এরপর কিন্তু আমরা দেখেছি আজ সকালে কিন্তু প্রথম আঘাত যেখানে ঘূর্ণিঝড় মোরা সেন্ট মার্টিন উপকূলে আঘাত হারার পর ঠিক 6টায় এটা আঘাত হারে। তবে 6টায় আঘাত হারলো কিন্তু তার আগে থেকে প্রতিক্রিয়া শুরু হয় ঠিক ভোর 4:30 থেকে কিন্তু আমরা দেখেছি দমকা হাওয়া, জোরো বাতাস, সেই সাথে জলোচ্ছ্বাস, এই দুই মিলে ছিল মোটামুটি সেন্ট মার্টিন। এরপরে কিন্তু এরপর কিন্তু টেকনাফে তারা আঘাত হানে, ঘূর্ণিঝড়টা আঘাত হানে। টেকনাফে ঘূর্ণিঝড়টা আঘাত হানার পরপরেই
আমরা দেখেছি ঠিক সকাল 9টার দিকে আঘাত হানে তারা ঘূর্ণিঝড় কক্সবাজার উপকূলে, এবং ব্যাপক বাতাসত প্রায় 122 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টা আঘাত হানে এই কক্সবাজারের সৈকত এলাকায় এবং উপকূলীয় এলাকায়। এরপর প্রায় 1 ঘন্টাব্যাপী তার তাণ্ডব চলে এবং ঘন্টাব্যাপী তাণ্ডবের পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়ে আসে। তারপরে এখনো কিন্তু থেমে থেমে বাতাস হচ্ছে, কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অনেকটা জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসছে বলা যায়। এবং যারা আশ্রয় কেন্দ্রে আশ্রিত ছিল তারাও নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কক্সবাজারে। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল কক্সবাজারের ঘূর্ণিঝড় মোরা সর্বশেষ। এখন আমরা চলে যাব চট্টগ্রাম সহকর্মী পার্থপ্রতিমের কাছে। ধন্যবাদ কমল। কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে তারা জানিয়েছে ঠিক 10টায় এখান থেকে কিন্তু এই যে ঘূর্ণিঝড় যে মোরা সেটি কিন্তু এখানে অতিক্রম শুরু করে এবং ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে এটি চট্টগ্রাম অতিক্রম করে যায়। এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 130 থেকে 145 কিলোমিটার বলেও জানাই আমাদেরকে। তো সেক্ষেত্রে আবহাওয়া অফিস জানিয়েছে এখানে কিন্তু যে বৃষ্টিপাত রয়েছে সেই বৃষ্টিপাত কিন্তু হবে, যেহেতু ঘূর্ণিঝড়ের যে প্রভাব রয়েছে আজকে এবং সারাদিন কিন্তু মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। সেছাড়া দমকা হাওয়াও রয়েছে, সেক্ষেত্রে দমকা হাওয়াও বইতে পারে। এছাড়া সাগরের অবস্থা তারা বলেছে যেহেতু এখন ভরা জোয়ার রয়েছে, ভরা জোয়ারের কারণে সাগরে কিন্তু ভরা জোয়ারের কারণে এখন সাগর উত্তাল থাকবে। যেহেতু যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানে তখন কিন্তু ভরা জোয়ার ছিল না, আর থাকার কারণে কিন্তু ঘূর্ণিঝড় যে ভয়াবহতা রূপ করতে পারত সেটি ধারণ করে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে। এবং ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে আমরা দেখেছি এই উপকূলীয় এলাকায় যেসব লোকজন ছিল তাদের মধ্যে থেকে অনেক আতঙ্ক তারা কেটে গেছে। ঘূর্ণিঝড় যাওয়ার পরে কিন্তু তারা সবাই এখানে এসেছে, তাদের যে দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানগুলো তারা ঠিক করছে এমনটি তারা আমরা দেখেছি। এবং এখানকার যারা লোকজন রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে 20 থেকে 30টির মতো দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু এই পতেঙ্গ উপকূলীয় যে এলাকায় রয়েছে সেই উপকূলীয় এলাকায়। এছাড়া আমরা আনোয়ারা উপজেলা, এছাড়া রাঙ্গুনি উপজেলা, বাঁশখালী উপজেলায় এখানকার টিওনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে বেড়িবাঁধের আশেপাশে যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু কিছু পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করার কারণে কিছু ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে। এছাড়া অতিরিক্ত দমকা হাওয়ার কারণে, বাতাসের কারণে কক্সবাজার থেকে কমল দে এবং চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন মোরা পরবর্তী পরিস্থিতির খবর। বাংলাদেশের সমুদ্র তীরের আকৃতি ফানেল বা চোঙার মতো হওয়ায় বারবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের শিকারে পরিণত হয় এই ভূখণ্ড। উপসাগরীয় ঘূর্ণিঝড়গুলোর গতিপথের আওতায় আরও রয়েছে ভারতের পূর্ব তীরবর্তী অঞ্চল, মিয়ানমার এবং শ্রীলঙ্কাও। কিন্তু বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যায় ঘূর্ণিঝড়গুলো আঘাত হানলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। এর জন্য এই অঞ্চলের নিচু সমতল ভূমি, ঘনবসতি এবং নিম্নমানের উপকরণে নির্মিত বাসস্থানকে দায়ী করা হয়। উইকিপিডিয়ার তথ্য মতে দুর্যোগপূর্ণ অঞ্চল হওয়ায় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর 10টি ঘূর্ণিঝড়ের 5টি অবস্থান বাংলাদেশে। বাংলাদেশের ভোলায় 1970 সালে ঘটে যাওয়া মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়কে বিশ্বের সর্বকালের ভয়ঙ্কর প্রাণঘাতী ঝড় বলে সম্প্রতি ঘোষণা করেছে জাতিসংঘ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণ এবং সম্পদ নষ্টকারী ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম, বরগুনা, খেপুপাড়া, পটুয়াখালী, চর বোরহানুদ্দিন উত্তরাঞ্চল, চর তমিজুদ্দিন, মাইজদির দক্ষিণাঞ্চল ও হরিণাঘাটায় প্রচণ্ড বাতাসের তীব্রতা নিয়ে টানা 2 দিন আঘাত হানে। সরকারি হিসেবে এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে 5 লক্ষ মানুষ প্রাণ হারায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় লক্ষাধিক মৎস্যজীবী। দ্বিতীয় ভয়ঙ্কর অবস্থানে রয়েছে 1737 সালে ভারতের হুগলি রিভার সাইক্লোন। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হওয়া এই ঘূর্ণিঝড়ে প্রায় 3.5 লাখ মানুষ প্রাণ হারায়। এছাড়া ভিয়েতনামের হাইফং টাইফুনে প্রায় 3 লাখ মানুষ মারা যায়। এরপরই আছে 1586 সালের বাকেরগঞ্জের সাইক্লোন। এ সময় 2 লাখ মানুষ মারা যায়। এরপর 1876 সালে আঘাত হানে গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন। মেঘনা, মোহনা এবং চট্টগ্রাম, বরিখালী উপকূলে তীব্র ঝড়, জলোচ্ছ্বাস এবং প্লাবন সংঘটিত হয়। এতেও 2 লাখ মানুষ প্রাণ হারায়। এরপরই আছে বাংলাদেশে ঘটে যাওয়া 1897 সালের ঘূর্ণিঝড়। এতে 1,75,000 মানুষের মৃত্যু হয়। 1975 সালের সুপার টাইফুন নিনা, চীনের এই ঘূর্ণিঝড়ে 1,71,000 মানুষ মারা যায়। সাইক্লোন 02B 1991 সালে বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘূর্ণিঝড়ে 1,50,000 মানুষ প্রাণ হারায়। নবম স্থানে আছে 1882 সালে ভারতের গ্রেট বোম্বের সাইক্লোন, প্রাণ হারায় 1 লাখ মানুষ। 10এ আছে জাপানের হাকাতা বে টাইফুন। 1281 সালের এই ঘূর্ণিঝড়ে 65,000 মানুষ মারা যায়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ।
দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর শাহআলী থানার এসআই হুমায়ুন কবির হত্যা মামলায় স্ত্রী সহ 2 জনের ফাঁসির আদেশ, অপর আসামির যাবজ্জীবন কারাদণ্ড। বিএনপির অপকর্ম আর দুর্নীতির কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষের অধিকার আর রক্ত নিয়ে ছিনিমিনি খেলে তাদের বিচার অবশ্যই করা হবে। অস্ট্রিয়ায় 2 দিন সফরের প্রথম দিনেই আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় তিনি কথা বলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, বৈশ্বিক এই সমস্যায় যাতে কারো সন্তান জড়িয়ে না পড়ে সেদিকে নিবিড়ভাবে খেয়াল রাখতে হবে অভিভাবকদেরই। ভিয়েনা থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে IAEA সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়া সফরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় দুপুর 2:30টায় তাকে বহনকারী বিমানটি অবতরণ করে ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অস্ট্রিয়ার মাটিতে পা রাখার পর লাল গালিচায় তাঁকে অভ্যর্থনা জানান অস্ট্রিয়া সরকারের ফেডারেল চ্যান্সেলরির স্টেট সেক্রেটারি মুনা ডুজদার। পরে কড়া নিরাপত্তায় মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হয় ভিয়েনার হোটেল ইম্পেরিয়ালে। সেখানে তাকে অভ্যর্থনা জানায় ইউরোপীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর স্থানীয় সময় বিকেল 7টায় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করে অস্ট্রিয়া আওয়ামী লীগ। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। দারিদ্র যা 50 ভাগ ছিল আজকে তা 22 ভাগে আমরা নামিয়ে এনেছি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, নানা বাধা বিপত্তি পেরিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন তার জ্বলন্ত প্রমাণ। মাথা পিছু আয় 1602 মার্কিন ডলারে আমরা উন্নীত করতে পেরেছি। আমাদের দারিদ্র যা 50 ভাগ ছিল আজকে তা 22 ভাগে আমরা নামিয়ে এনেছি। বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করার জন্য আমাদের কার্যক্রম চলছে। বড়দা চাষীদের কৃষি ঋণ আমরা দিচ্ছি বিনা জামানতে। প্রবাসীরা সবসময় জাতির বিপদে পাশে থাকেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড আর মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার অপকর্ম বিশ্ববাসীদের জানাতে হবে প্রবাসীদেরই। যখন একটা জঙ্গিবাদ আমরা অভিযান চালাই আর সেই অভিযানে যদি কেউ মারা যায়, খালেদা জিয়া একবার বিএনপির লোকরা তাদের জন্য আকুল হয়ে পড়ে, কেঁদে পড়ে। ব্যাপারটা কি? যোগসূত্রটা কোথায়? 2013 সালে যেভাবে তারা মানুষ হত্যা করলো, সরকার কোরআন শরীফ পড়ালো, মসজিদে কোরআন শরীফ পড়া অবস্থায় কৃষক লীগের আজমকে হত্যা করলো, ঠিক 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে 582টা স্কুল পোড়ালো। এদের এই অপকর্মের কথাগুলো বিদেশে কিন্তু তুলে ধরতে হবে। মঙ্গলবার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে IAEA কারিগরি সহায়তামূলক কর্মসূচি সম্মেলনের মূল আনুষ্ঠানিকতায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বেলা 9:30টায় উদ্বোধনী পর্বে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সম্মেলনের পাশাপাশি তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর, অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও IAEA মহাপরিচালক ইউকিও আমানোর সাথেও বৈঠক করবেন। বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে এই প্রথম IAEA সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকি, জলবায়ু পরিবর্তন এবং বিশ্বব্যাপী অভিবাসন সংকট নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে এবারের সফরে এই সম্মেলন যথেষ্ট গুরুত্ব বহন করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সবাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ভিয়েনা, অস্ট্রিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন করেছে দলটি। এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে নগদ অর্থ ও কাপড় বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলকে বাইরে রেখে অসম পরিস্থিতিতে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আর স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, একদলীয় নির্বাচন করতেই রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপরেই সমাধিস্থলেই জাতীয়তাবাদী ওলামা দলের মিলাদ মাহফিলে অংশ নেন বেগম জিয়া। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার সমালোচনা করেন। রোডম্যাপ তো নিরর্থক, অর্থহীন। তার কারণ
নির্বাচনকালীন সময়ে কি ধরনের সরকার থাকবে তার উপরে নির্ভর করবে নির্বাচন কমিশন তাদের রোড ম্যাপ বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না। বর্তমান সংবিধানের অধীনে যদি নির্বাচন করার কথা তারা চিন্তা করে থাকেন তাহলে মনে করা হবে যে এটা একদমই একটি নির্বাচন করার জন্য তারা রোড ম্যাপটা তৈরি করেছে। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে সবার কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। নির্বাচনের মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি এখন পর্যন্ত। এখানে বিরোধী দলের কথা বলার কোনো সুযোগ নেই। এই একটা অসম পরিস্থিতিতে কোনো সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন সম্ভব হয় না। তাই যে কোনো রোড ম্যাপই আসুক না কেন, তার প্রথম শর্ত হচ্ছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, তারপরেই রোড ম্যাপ নিয়ে কথা বলাটা সঙ্গত বলে আমরা মনে করি। পরে নগরীর ধানমন্ডি 15 নম্বর এলাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে গরিব ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও কাপড় বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে ঘূর্ণিঝড় মোরার ক্ষয়ক্ষতির সার্বিক অবস্থা নিয়ে ব্রিফ করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে আমরা ওদের কাছে দিয়েছি, তাদের কাছে আছে, এখন জেলা প্রশাসনের আছে এবং তারা কাজ করে। যেন গতকালকে অনেকে নৌকা এনেছে, আপনারা দেখেছেন টেলিভিশনে, রিক্সা এনেছে, বাসে এনেছে, তাদের যে খরচ করছে এবং রাত্রে তাদেরকে খাওয়াইছে এবং আরো যখন আরো লাগবে আমরা তাদেরকে দেব, প্রস্তুত আছি। মৃতের সংখ্যা আমরা যে একটা দেখি, একটা শিশু যে মারা গেছে, এই শিশুটা কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে নয়, এটা কিন্তু ঘূর্ণিঝড়ের আশ্রয় কিন্তু যাওয়ার পথে সেই একটা বাচ্চার খবর পেয়েছি, আর কোনো খবর আমরা পাইনি। গাছ চাপা একটার কথা, চকরিয়া একটা শুনেছি। তা এইগুলো কিন্তু হতেই পারে দু একটা বিষয়। তবু এগুলা বিস্তারিত আমরা এখন দিতে পারছি না এই মুহূর্তে। পুনর্বাসনের একজন একটা প্রস্তাব, পুনর্বাসনের জন্য আমরা আজ থেকে আমরা ক্ষয়ক্ষতির যে বিবরণ পাবো তদ অনুযায়ী আমরা কাজ করব। যেখানে বাড়িঘর দরকার হবে আমরা বাড়িঘর প্রস্তুত করে দেব। দর্শক, ঘূর্ণিঝড় মোরার ক্ষয়ক্ষতির অবস্থা নিয়ে সার্বিকভাবে ব্রিফ করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরের সংবাদে। সংবিধানের ষোড়শ সংশোধনী মামলায় 10 জন অ্যামিকাস কিউরির মধ্যে 9 জনই বাতিলের পক্ষে মত দিয়েছেন। দুপুরে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে 10 দিন ধরে চলা অ্যামিকাস কিউরিদের বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার এম আমিনুল ইসলাম সহ 9 জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মত দেন। তারা বলেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। এছাড়াও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকার বিষয়ে মত দেন অনেকেই। অ্যামিকাস কিউরিদের শুধুমাত্র জ্যেষ্ঠ আইনজীবী আজমানুল হক কিউসি ষোড়শ সংশোধনীর পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সংসদের হাতেই অপসারণের ক্ষমতা থাকা উচিত। লাইফ সাপোর্টের কোনো ব্যবস্থা নেই দক্ষ নার্স, কিন্তু হাসপাতালে চলছে নিবিড় পরিচর্যা ইউনিট। আবার নেই অক্সিজেন বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বেসরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনার বিরুদ্ধে আইনি জটিলতার কারণে নেওয়া যাচ্ছে না কোনো ব্যবস্থা। অন্যদিকে চিকিৎসায় অবহেলার অভিযোগ পাওয়ায় ভিত্তিতে লাইসেন্সও বাতিল হতে পারে চিকিৎসকদের, জানিয়েছে বিএমটিসি। সেলিয়া সুলতানার রিপোর্ট। আমার একটা নাতি গত মাসে মারা গেছে। এখানে তারা বলছে যে লাইফ সাপোর্ট নাই, এর এখন লাইফ সাপোর্ট না লাগাইলে মারা যাবে। মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউ বিভাগ আছে 30টি সিট, আছে রোগী, কিন্তু নেই লাইফ সাপোর্টের ব্যবস্থা। এছাড়া দক্ষ নার্সের অভাবে অনেক সময় জীবন নিয়ে টানাটানিতে পড়েন এখানকার রোগীরা। গত 20 এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে অক্সিজেন আর অ্যাম্বুলেন্সের অভাবে নবজাতকের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে ছিল না 24 ঘন্টা তত্ত্বাবধান করতে পারেন এমন ডাক্তার বা নার্স। এখানে ওটি লজিস্টিক সাপোর্ট নাই, এটা হসপিটালের ক্যাটাগরির মধ্যে পড়ে না, এটা অ্যাম্বুলেন্স নাই, ওনারা কিসের হসপিটাল দিয়ে বসে আছে। এদিকে শুধু হাসপাতাল নয়, রয়েছে ডাক্তারদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও মৃত্যুর অভিযোগ। কিন্তু বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের তথ্য মতে 2010 থেকে 2017 পর্যন্ত ডাক্তারদের বিষয়ে অবহেলা, জালিয়াতি, ভুল তথ্য সহ নানা অভিযোগ পাওয়া গেছে মাত্র 357টি।
কখনো ডাক্তার আবার কখনো হাসপাতালের অবহেলা বা রোগীদের ভোগান্তি অথবা মৃত্যুর ঘটনা ঘটলেও এসব অভিযোগ পাচ্ছে না বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল অ্যাসোসিয়েশন ও স্বাস্থ্য অধিদপ্তর। যদি কোনো কমপ্লেন মনে করেন লিখিতভাবে কি হয়েছে না হয়েছে, আমাদের এখানে আছে কমিটি আছে, উই ক্যান গো ফর অ্যাকশন। অভিযোগ প্রমাণিত হলে যেখানে আমাদের শাস্তির বিধান আছে, রেজিস্ট্রেশন ক্যান্সেল করা, টেম্পোরারি, পার্মানেন্ট, হোয়াটএভার ইট ইজ, আমরা করব। যদিও বেসরকারি হাসপাতালগুলো নীতিমালার অন্তর্ভুক্ত না থাকায় জবাবদিহিতার বাইরে থাকার সুযোগ পাচ্ছে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। বাংলাদেশের প্রাইভেট হেলথ সেক্টরটা এখনো কিন্তু নীতিমালার আওতাভুক্ত হয় নাই। এটা পাশ করা আছে যে কিভাবে বন্ধ করব, কিভাবে লাইসেন্স দেব, মনিটরিং সুপারভিশন যদি আমরা খালি করতে পারতাম, লাইমলাইটে এটা আনতে পারতাম। তারা বলেন বেসরকারি হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থাপনায় ও চিকিৎসকদের মধ্যে নৈতিকতা ও দায়িত্বের প্রতি সততার চর্চা না হলে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরে বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী 1 জুন বৃহস্পতিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। সকাল 11টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদে 16তম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আরিফ ও 2 জন সাবেক সংসদ সদস্য সহ সম্প্রতি কয়েকজন বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জঙ্গি হামলার বিষয়ে শোক প্রস্তাব গৃহীত হয় সংসদে। দেশে প্লাস্টিক পণ্যের বহুমুখী ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ক্রমবর্ধমান চাহিদা মিটিয়ে বর্তমানে প্রায় 8,000 কোটি টাকার প্লাস্টিক পণ্য রপ্তানিও হচ্ছে। প্রায় 12 লাখ মানুষের কাজের সুযোগ তৈরি করা প্লাস্টিক খাত প্রতিবছর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে 3,000 কোটি টাকা। তাই খাতকে আরও এগিয়ে নিতে বাজেটে মেশিনারিজ আমদানির শুল্ক প্রত্যাহার, কাঁচামাল আমদানির শুল্ক 3% নির্ধারণ এবং প্লাস্টিক পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক 25% থেকে আরও বাড়ানোর দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। চা চামচ থেকে শুরু করে ঘরের দরজা সবই তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। কাঠের বিকল্প হিসাবে ঘরে স্থান করে নিচ্ছে প্লাস্টিকের আসবাবপত্র। সময়ের পরিক্রমায় প্রযুক্তির সমন্বয়ে বর্তমানে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, চিকিৎসার সরঞ্জাম, আবাসন শিল্পে ব্যবহৃত ফিটিংস, এমনকি বাহারি খেলনাও তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। ফলে একসময়ের আমদানি নির্ভর প্লাস্টিক শিল্প এখন পরিণত হয়েছে রপ্তানিমুখী খাতে। প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের মতে বর্তমানে দেশে 5,000-এরও বেশি কারখানায় বছরে 20,000 কোটি টাকার কয়েক হাজার ধরনের পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। প্লাস্টিক পণ্য রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 12তম। কিন্তু উদ্যোক্তারা বলছেন শুল্ক হার তুলনামূলক কম হওয়ায় ভারত, চীন ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আমদানি হচ্ছে বিপুল পরিমাণ প্লাস্টিক পণ্য। অন্যদিকে প্রকল্প অনুমোদনের পর দীর্ঘ সময় পার হলেও এখনো প্লাস্টিক শিল্পনগরী চালু না হয় এ খাতে আসছে না নতুন বিনিয়োগ। কাঁচামালের শুল্ক সর্বনিম্ন পর্যায়ে থাকুক, ফিনিশ গুডস শুল্ক যেন একটু বেশি থাকে, সো দ্যাট আমাদের মালের দাম কম্পিটিটিভ হয়। যদি আলাদা গভর্নমেন্ট একটা ল্যান্ড দিত তাহলে সেখানে যদি আমরা প্রত্যেকের শিল্পনগরী গড়ে তুলতে পারতাম, তাহলে প্রত্যেকটা মানুষ আমরা স্বাবলম্বী হতে পারতাম। অর্থনীতিবিদরা বলছেন শ্রমঘন খাত হিসেবে প্লাস্টিক শিল্প উন্নয়নে উদ্যোগ নেওয়া যেতে পারে। উদ্যোগের সুবিধা নিয়ে এ খাত আসলে কতটা এগোচ্ছে তা পর্যালোচনারও তাগিদ দিচ্ছেন তারা। সম্পূরক শুল্কের মাধ্যমে যে শিল্প সহায়তা দেয়া হয় সেটি সুনির্দিষ্ট সময়ের জন্য দেয়া এবং সেই সময়ে পার হয়ে গেলে সেটি একটি মূল্যায়ন করে দেখা যে এই সময়কালে ওই সুবিধা দেওয়ার পরে ওই শিল্পের কোনো কার্যকর উন্নতি হয়েছে কিনা। প্লাস্টিকের জন্য যে ঘোষিত শিল্পনগরী সেটি হস্তান্তরের ব্যাপারে আমার মনে হয় যে অনতিবিলম্বে সিদ্ধান্ত প্রয়োজন। পরিবেশের ওপর প্লাস্টিক বর্জ্যের নেতিবাচক প্রভাব বিবেচনা করে পুনরায় তা ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া জোরদারে সুনির্দিষ্ট নীতিমালা আর বিনিয়োগ বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে ভিড় এড়াতে রমজানের শুরুতেই বিপণী বিতানগুলোতে কেনাকাটা করছেন অনেক ক্রেতা। তবে পুরোদমে বেচাকেনা শুরু হতে এখনো 2 সপ্তাহ সময় লাগবে বলে মনে করেন বিক্রেতারা। বিক্রেতাদের অভিযোগ পোশাকের দাম বেশি, তবে বিক্রেতারা পোশাকের দাম বাড়ার নানা কারণ তুলে ধরছেন। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে।
রমজানের শুরুতে রাজশাহী নগরীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। আরডিএ ও নিউ মার্কেটে ঈদে সব বয়সী ক্রেতাদের মাথায় রেখে বাহারি রং আর নানা ডিজাইনের বৈচিত্র্য ছেয়ে গেছে পোশাকে। ক্রেতারা বলছেন সপ্তাহ দুয়েক পর ভিড় হবে, তাই দাম দর করে আগেভাগে ঈদের কেনাকাটা সেরে ফেলছেন তারা। আধুনিকতার ছোঁয়া আর গুণে মানে ভালো হয় প্রতি বছরের মতো এবারও নারীদের পছন্দের তালিকার শীর্ষে সুতি ও সিল্কের তৈরি শাড়ি, থ্রি পিস, ফ্রক আর ছেলেদের পছন্দ শার্ট প্যান্ট ও বাহারি রঙের পাঞ্জাবি। ছোট বাচ্চাদের কিডসের বা চাইনা, দেশি বিদেশি সব মিলে আসছে নতুনত্ব কিছু। সুতির উপরে কাস্টমার বেশি মনোযোগ দিয়েছে, তারপরে টাঙ্গাইল সিল্ক, তারপরে মিরপুরি সিল্ক। এই সময় একটু ভিড়টা কম থাকে, লোকজনের গ্যাঞ্জামটা কম, জিনিসপাতি ধীর স্থিরভাবে ভালো জিনিসপাতি একটু কেনা যায়। পরে আসলে বড় অনেক ভিড় হয়, অনেক সময় টাইম দিতে পারে না দোকানদারে, তার জন্য আমরা আগে এসে সব কিছু বাজার করছি। তবে রমজানের প্রথম দিকে রেডিমেডের চেয়ে পিস কাপড়ের দোকানগুলোতে বেশি ভিড়। এখান থেকে ক্রেতারা পছন্দ মতো কাপড় কিনে বানিয়ে নিচ্ছেন ঈদে মানানসই শখের পোশাকটি। শার্ট দেখলাম, প্যান্ট দেখলাম, পাঞ্জাবি নতুন নতুন আসছে, অনেক দোকানে উঠছে, ভালো লাগতেছে। পিস কাপড়গুলো কিনলে আর সুবিধা হয় যে নিজের পছন্দ মতো সাইজ মতো করে নিতে পারবো। ঈদের জন্য যথেষ্ট ভালো কালেকশন আছে আর কি। হ্যাঁ, তো দেখলাম যে ছোটদের আইটেমই ভালো। অবশ্য পোশাকের দাম বাড়ায় কিছুটা অসন্তুষ্ট অনেক ক্রেতা, তবে দাম বাড়ার নানা যুক্তি বিক্রেতাদের। ইন্ডিয়ান সব কাপড় চোপড় ওগুলা আমরা আপনার বাজেট আপনার বেশি, ওখান থেকে কিনতে হচ্ছে। চায়না মালের তুলনায় ইন্ডিয়া মালের দাম অনেক বেশি। বিপণী বিতানগুলোর মালিকরা ঈদকে টার্গেট করে আকর্ষণীয় ও লোভনীয় ছাড় দিয়ে ক্রেতাদেরকে আকৃষ্ট করছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর কারণ বাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান, মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অভিযোগে 2 লাখ টাকা জরিমানা, আটক এক। রাজধানীর শাহ আলী থানার এসআই হুমায়ুন কবির হত্যা মামলায় তার স্ত্রী রুমি সহ 2 জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক আব্দুর রহমান সরদার এই রায় দেন। রায় ঘোষণার সময় হুমায়ুনের স্ত্রী রহিমা সুলতানা রুমিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার এজাহারে বলা হয় 2013 সালের 14 ডিসেম্বর পারিবারিক কলহের জের ধরে এসআই হুমায়ুন কবিরকে হত্যা করেন তার স্ত্রী রুমি। মামলার অপর 2 আসামি রুমির বন্ধু মিষ্টি উরিয়া। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে 2015 সালের 14 মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রার সহ 17টি গুরুত্বপূর্ণ পদে কেউই নেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এতে অভিভাবক শূন্য হয়ে পড়েছে অঞ্চলের বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে বিশ্ববিদ্যালয়টি কার্যত অচল হয়ে পড়বে। কর্তৃপক্ষ অচিরেই সমস্যার সমাধান হবে মনে করলেও শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা বলছেন হতাশার কথা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। উপ উপাচার্য, কোষাধ্যক্ষ এবং স্থায়ী রেজিস্ট্রার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ শূন্যতা নিয়েই 2008 সালে যাত্রা শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এতদিন এসব পদে বাড়তি দায়িত্ব পালন করেন উপাচার্যগণ, কিন্তু গত 5 মে সবশেষ উপাচার্য প্রফেসর ডক্টর AKM নুরুন্নবীর মেয়াদ শেষ হলে দেখা দেয় অভিভাবক শূন্যতা, সৃষ্টি হয় প্রশাসনিক জটিলতা। ছাত্রদের সেমিস্টার করতে নোটিশ, ফর্ম ফিল আপের নোটিশ, এগুলো যেহেতু উপাচার্য মহোদয়ের অনুমতি ক্রমেই হয়, উপাচার্য না থাকার কারণে এগুলো বন্ধ আছে। নিরাপত্তাজনিত এবং প্রশাসনিক সকল কাজে আমাদের বিঘ্নিত সৃষ্টি হচ্ছে। আমাদের অনেক দেনাপানা হয়ে গিয়েছিল, এই দেনাপানাগুলো আমরা পরিশোধ করতে পারিনি এবং স্যার আশ্বাস দিয়েছিল আমি দেনাপানা পরিশোধ করে দেব। উপাচার্য বিদায় নেয়, বর্তমানে 17টি পদ শূন্য। রেজিস্ট্রার বলছেন চলতি মাস সহ ঈদের আগে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা বেতন বোনাস পাবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ভিসি মহোদয় বা ট্রেজারার মহোদয় না থাকেন তাহলে আমাদের বিল পাস করা। অস্ট্রিয়ার ভিয়েনায় 3 দিনব্যাপী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। President of Uruguay, Chairman of IAEA Board of Governors, distinguished delegates, ladies and gentlemen, Assalamu alaikum and good morning to you all. I extend my felicitation to all member states and the IAEA on the 60th anniversary of the IAEA. I congratulate Mr.
Yuka Amano for his leadership and the agency for its dedicated efforts in the promotion of peaceful uses of nuclear energy under its motto, Atoms for Peace and Development. In the last 60 years, I also thank IAEA for its support to Bangladesh in its development over the last 45 years. IAEA holds a special place in Bangladesh's development and energy security. It is one of the first few intergovernmental organizations that generated membership of Bangladesh in 1972. The organization that granted membership to Bangladesh in 1972, just immediately after our War of Liberation. I recall reference to this organization from late Mr. M.A. Wajid Mia, an eminent nuclear scientist who used to visit IAEA as leader of the Bangladesh delegation in the IAEA General Conferences. It is these bold and forward-looking initiatives that gave the earliest expression to the dream of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, to build peaceful nuclear energy in Bangladesh. Bangabandhu Sheikh Mujibur Rahman decided to establish an atomic energy research establishment with the aim to transform the war-ravaged country into a prosperous golden Bengal, that is golden Bangladesh. In fact, a small research reactor has been running successfully in this center for more than 30 years for research, radioisotope production, education and training purposes. Bangladesh today is regarded as a model country for its socio-economic development. With an economic growth rate of 7.25% this year, science, technology and innovation played a major role in our achievements. A group of Bangladeshi scientists deciphered the complete genetic code of jute with a great success. We have also devised science diplomacy to ensure partnership for sustainable economic development through knowledge generation and sharing. We aim to make full use of science, technology and innovation to achieve a digital Bangladesh. Accordingly, in the National Science and Technology Policy and the 7th five-year plan, that means 2016 to 2021, we have focused on finding solutions to emerging problems in the sectors of agriculture, food, health, environment and climate change through application of science and technology. And digitization of some public services has helped us to bring the fruits of economic development to the doorsteps of the rural people. Excellencies, Bangladesh enjoys an excellent collaboration with IAEA. We have successfully completed 138 national projects under technical cooperation (TC) and participated in 111 regional projects under regional cooperative agreement RCA. Recently, Bangladesh successfully hosted the 39th meeting of the National RCA representatives. Under the framework of IAEA's Technical Cooperation Program, we have received support in many areas such as promoting underneath education and research, IAEA to strengthen its efforts to help member states, particularly the LDCs and developing countries, to implement the SDGs. Excellencies, well, I thanks to the Director General mentioning about participation of women in nuclear technologies, research, education, agriculture, medical care, etc. If women can get more chance, they can prove themselves more effective.
Thank you, Director General, for mentioning women's participation. Excellencies, in conclusion, I would like to say that Bangladesh is solidly anchored at its principled position on nuclear disarmament and non-proliferation. Bangladesh remains committed to working with IAEA and other international partners in ensuring due diligence of the peaceful use of nuclear technology. I thank you all. I thank you very রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতে। সময় মূল্য তালিকা না থাকা, নির্ধারিত দামে পণ্য বিক্রি না করা সহ বিভিন্ন অভিযোগে 2 লাখ টাকা জরিমানা সহ একজনকে আটক করা হয়। সকালে চিকেন মার্কেটের বিভিন্ন দোকান ও কাঁচা বাজারে অভিযান চালানো হয়। রমজানের বাজার মনিটরিং এর অংশ হিসেবে নিয়মিত এই কার্যক্রম চলবে বলে জানান সংশ্লিষ্টরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেশিরভাগ দোকানে মূল্য তালিকা থাকলেও এক একজন এক এক দামে পণ্য বিক্রি করছিল। এছাড়া কয়েকটি দোকানে কোনো রকম তালিকা টানানো ছাড়াই পণ্য বিক্রির প্রমাণও পেয়েছেন তারা। চিনি, ছোলা, বিভিন্ন ফল ও বেগুন সহ ইফতার তৈরিতে ব্যবহৃত উপকরণে এ ধরনের অভিযোগ বেশি বলেও জানান তিনি। বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচের খবর। দ্বিতীয় শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে কিছুক্ষণ পর ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে 3 বিভাগে নিজেদের ঝালিয়ে নিতে চায় টাইগাররা। গতকাল অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন ওপেনার তামিম ইকবাল। লন্ডনের ক্যানিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নিতে এর আগে পাকিস্তানের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। চরম উত্তেজনাপূর্ব সেই ম্যাচে শেষ পর্যন্ত টাইগাররা হেরে গেলেও ক্রিকেটারদের ব্যাটিং ছিল অসাধারণ। সে আত্মবিশ্বাস ধরে রেখে ভারতের বিপক্ষেও ভালো করতে চায় হাথুরু সিং এর শিষ্যরা। শুধু তাই নয়, এই ম্যাচের মধ্য দিয়ে সেরা টিম কম্বিনেশন খুঁজে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরেছে ভারত। নিজেদের প্রথম অফিসিয়াল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেই ধারাবাহিকতা রেখে বাংলাদেশের বিপক্ষেও জয় তুলে নিতে চায় কোহলি বাহিনী। দুপুরের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় মোড়ার আঘাত, চকরিয়ায় 2 জনের মৃত্যু, 20,000 ঘরবাড়ি বিধ্বস্ত, ত্রাণবাহী জাহাজ সেন্ট মার্টিন ও কুতুবদিয়া যাচ্ছে। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। ভিয়েনায় IAEA সম্মেলনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে IAEA এর সহযোগিতা কামনা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদন। বিরোধীদের দূরে রেখে অসম পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য মির্জা ফখরুলের। লাইফ সাপোর্টের ব্যবস্থা নেই ICU, তারপরও চলছে বেসরকারি বিভিন্ন হাসপাতালে কার্যক্রম। আইনি জটিলতার কারণ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ প্রস্তুতি ম্যাচে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্বের আগে 3 বিভাগেই শতভাগ ঝালিয়ে নেওয়ার লক্ষ্য টাইগারদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।